সরকারের বাজেট শব্দটা শুনলেই কেমন যেন কঠিন মনে হয়, তাই না? কিন্তু ব্যাপারটা আসলে অত জটিল কিছু না। ভাবুন তো, এটা আসলে একটা বিশাল বড় পরিবারের আয়-ব্যয়ের হিসাব। চলুন আজ আমরা দেশের এই বিশাল মানিব্যাগটাকে একটু সহজ করে বোঝার চেষ্টা করি। তো আজকে আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে আমরা দেখব দেশের বাজেট কিভাবে একটা পরিবারের বাজেটের মতো। তারপর দেখব সরকারের হাতে টাকা আসে কোথা থেকে আর সেই টাকা যায় বা কোথায়। এরপর জানব যখন খরচ আয়ের চেয়ে বেশি হয়ে যায় তখন কি ঘটে, এবং সবশেষে এই ঋণের পরিণতিটা আসলে কি দাঁড়ায়। তাহলে চলুন আমাদের প্রথম ধাপে চলে যাই। এই যে আমরা বললাম দেশের বাজেট একটা পরিবারের বাজেটের মতো, এটা ঠিক কিভাবে কাজ করে? দেখুন, যে কোনো পরিবারের মতোই একটা দেশকেও তার আয় আর ব্যয়ের মধ্যে একটা ভারসাম্য রাখতে হয়। মাসে কত টাকা আসছে আর কত খরচ হচ্ছে তার একটা হিসেব তো রাখতেই হবে, তাই না? তবে হ্যাঁ, একটা বড় পার্থক্য আছে। পরিবারের মূল লক্ষ্য থাকে নিজেদের আর্থিক উন্নতি, কিন্তু সরকারের লক্ষ্যটা আরও অনেক বড়। সেটা হলো দেশের সব মানুষের কল্যাণ নিশ্চিত করা। এ কারণে সরকারের বাজেট শুধু দৈনন্দিন খরচ মেটানোর একটা খাতা নয়, এটা আসলে দেশের অর্থনীতিকে চালানোর একটা শক্তিশালী টুল। এই বাজেট ব্যবহার করেই সরকার ঠিক করে সম্পদ কাদের কাছে কিভাবে পৌঁছাবে, ধনী গরিবের মধ্যে আয়ের বৈষম্য কমানোর চেষ্টা করে আর দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখে। এর সাথে সরকারি সংস্থাগুলো চালানো আর দেশের মোট উৎপাদন বা জিডিপি বাড়ানো, এই সব কিছুই বাজেটের মূল উদ্দেশ্য। আচ্ছা, আমরা তো উদ্দেশ্যগুলো বুঝলাম, কিন্তু এই বিশাল কর্মযজ্ঞ চালানোর জন্য টাকাটা আসে কোথা থেকে? চলুন এবার সরকারের আয়ের দিকটা একটু খতিয়ে দেখি। সরকারের আয়কে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো রাজস্ব প্রাপ্তি বা রেভিনিউ রিসিটস। এটাকে অনেকটা মাসিক বেতনের মতো ভাবতে পারেন, যা নিয়মিত আসতেই থাকে। আর দ্বিতীয়টা হলো মূলধনী প্রাপ্তি বা ক্যাপিটাল রিসিটস। এটা হলো এককালীন আয়, যেমন ধরুন কোনো সম্পত্তি বিক্রি করা বা বড় কোনো ঋণ নেওয়া। এখন এই যে নিয়মিত আয় বা রাজস্ব প্রাপ্তি, এরও আবার দুটো ভাগ আছে। সবচেয়ে বড় অংশটা আসে কর রাজস্ব বা ট্যাক্স রেভিনিউ থেকে, মানে আমরা যে ইনকাম ট্যাক্স বা অন্যান্য কর দিই সেটা। এর বাইরেও সরকারের আরও কিছু আয় আছে, যেমন বিভিন্ন লাইসেন্স ফি, ট্রাফিক ফাইন বা সরকারি কোম্পানিগুলোর লাভ থেকে যা আসে। এগুলোকে বলা হয় কর বহির্ভূত রাজস্ব। করের ব্যাপারটা কিন্তু বেশ মজার। মূলত দুই ধরনের কর আছে, প্রত্যক্ষ আর পরোক্ষ। প্রত্যক্ষ কর বা ডিরেক্ট ট্যাক্স হলো যেটা সরাসরি যার ওপর আরোপ করা হয় তাকেই দিতে হয়, যেমন ইনকাম ট্যাক্স। এর বোঝাটা অন্য কারো ঘাড়ে চাপানো যায় না। কিন্তু পরোক্ষ কর বা ইনডিরেক্ট ট্যাক্স, যেমন জিএসটি, এটা আরোপ করা হয় কোনো পণ্য বা সেবার ওপর, আর বিক্রেতা খুব সহজেই এর বোঝাটা ক্রেতার ওপর চাপিয়ে দেয়। এই স্লাইডটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, আয়কর বা কর্পোরেট কর, এগুলো হলো প্রত্যক্ষ কর, যার বোঝাটা স্থানান্তর করা যায় না। কিন্তু জিএসটির মতো পরোক্ষ করের ক্ষেত্রে কি হয়? বিক্রেতা জিনিসপত্রের দামের সাথে করটা যোগ করে নেয়, আর আমরা ক্রেতারা সেই দামটা দিই। মানে করটা বিক্রেতা সরকারের কাছে জমা দিলেও সেটার বোঝাটা কিন্তু আমাদের ওপরই এসে পড়ে। তো টাকা আসার পথগুলো তো আমরা দেখলাম। এবার চলুন দেখি এই টাকাটা ঠিক কোন কোন খাতে খরচ হয়। দেশের খরচের তালিকাটা একবার দেখে নেওয়া যাক। আয়ের মতো খরচকেও আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হলো রাজস্ব ব্যয় বা রেভিনিউ এক্সপেন্ডিচার। এটা হলো সরকারের দৈনন্দিন খরচ, যেমন সরকারি কর্মচারীদের বেতন, পেনশন বা বিভিন্ন ভর্তুকি। এই খরচের ফলে নতুন কোনো সম্পদ তৈরি হয় না। আর দ্বিতীয়টা হলো মূলধনী ব্যয় বা ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এটা হলো দীর্ঘমেয়াদী বিনিয়োগ, যেমন নতুন রাস্তা, স্কুল বা মেট্রো তৈরি করা, যার দেশের জন্য সম্পদ তৈরি করে। বেশ, আমরা আয় আর ব্যয় দুটোই বুঝলাম, কিন্তু আসল প্রশ্নটা হলো, যখন খরচের পরিমাণ আয়কে ছাড়িয়ে যায় তখন কি হয়? এখান থেকে শুরু হয় বাজেট ঘাটতির ধারণা। খবরের কাগজে আমরা প্রায় এমন শিরোনাম দেখি, তাই না? যখন সরকারের মোট খরচ তার মোট আয়কে ছাড়িয়ে যায়, সেই পরিস্থিতিকেই বলা হয় বাজেট ঘাটতি। সোজা কথায় এটা হলো ওই বছরের জন্য দেশের মোট আর্থিক ঘাটতি। এই ঘাটতির মধ্যে প্রথমটা হলো রাজস্ব ঘাটতি। এটা তখন হয় যখন সরকারের দৈনন্দিন খরচ তার দৈনন্দিন আয়কে ছাড়িয়ে যায়।
এটা কিন্তু একটা বড়সড় সতর্ক সংকেত। এর মানে হল সরকার তার রোজকার সাধারণ কাজকাজ চালানোর খরচটাই আয় থেকে মেটাতে পারছে না। এর পরে আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাটতিটা, যাকে বলা হয় রাজকোষ ঘাটতি বা ফিস্ক্যাল ডেফিসিট। এটা হলো সরকারের মোট খরচ আর ঋণ বাদে মোট আয়ের মধ্যে পার্থক্য। অর্থনীতির আলোচনায় এই সংখ্যাটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়। তাহলে সোজা কথায় রাজকোষ ঘাটতির পরিমাণটাই আমাদের বলে দেয় যে সরকারকে ওই বছরটা চালানোর জন্য ঠিক কত টাকা নতুন করে ঋণ করতে হবে। এটাকে অনেকটা দেশের নতুন ক্রেডিট কার্ড বিলের মতো বলা যেতে পারে। সবশেষে আসে প্রাথমিক ঘাটতি বা প্রাইমারি ডেফিসিট। এটা কি? রাজকোষ ঘাটতি থেকে যদি শুধু পুরনো ঋণের সুদ দেওয়ার পরিমাণটা বাদ দেওয়া হয়, তাহলে যা থাকে সেটাই হলো প্রাথমিক ঘাটতি। এর থেকে বোঝা যায় চলতি বছরের খরচ মেটাতে ঠিক কত টাকা ধার করতে হচ্ছে, পুরনো ঋণের বোঝা বাদ দিয়ে। আচ্ছা, ঘাটতি হলো, আর সরকার সেই ঘাটতি মেটাতে ঋণও নিল, কিন্তু বছরের পর বছর ধরে ঋণ নেওয়ার পরিণতিটা কি? কেন এই উচ্চ ঘাটতি নিয়ে এত চিন্তাভাবনা করা হয়? চলুন এবার সেটাই একটু গভীরে গিয়ে দেখি। এর সবচেয়ে বড় বিপদ হল ঋণ ফাঁদ বা ডেথ ট্র্যাপ। এটা একটা ভয়ঙ্কর দুষ্ট চক্র। ব্যাপারটা কিভাবে কাজ করে দেখুন। উচ্চ ঘাটতির কারণে সরকারকে অনেক বেশি ঋণ নিতে হয়। বেশি ঋণের মানে হলো অনেক বেশি সুদ দিতে হবে। একটা সময় এমন আসে যখন পুরনো ঋণের সুদ মেটানোর জন্যই আবার নতুন করে ঋণ নিতে হয়, আর এভাবেই দেশ একটা ঋণের দুষ্ট চক্রে আটকে যায়। শুধু ঋণ ফাঁদই নয়, এর আরও অনেক খারাপ প্রভাব আছে। যেমন সরকার যদি দেশের ভেতর থেকেই, ধরুন কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেয়, যাকে আমরা বলি অভ্যন্তরীণ ঋণ, তাহলে বাজারে টাকার যোগান বেড়ে গিয়ে মুদ্রাস্ফীতি হতে পারে, মানে জিনিসপত্রের দাম বেড়ে যায়। আবার যদি বিদেশ থেকে ঋণ নেওয়া হয়, মানে বাহ্যিক ঋণ, তাহলে দেশের নীতির ওপর বাইরের প্রভাব বাড়তে পারে। যে টাকাটা দিয়ে দেশের রাস্তা বা স্কুল হতো, সেই টাকাটা চলে যায় ঋণ শোধ করতে, ফলে দেশের উন্নতি বাধা পায়। আর সবচেয়ে বড় কথা হলো, আজকের এই ঋণের বোঝাটা কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ওপরই গিয়ে পড়ে। সবশেষে এই প্রশ্নটাই আমাদের সামনে এসে দাঁড়ায়, যখন আজকের খরচ মেটানোর জন্য আগামীকালের প্রজন্মের কাছ থেকে ধার করা হয়, তখন এর আসল মূল্যটা কে চুকায়? এ কারণে সরকারের বাজেট বোঝাটা এত জরুরি, কারণ এটা শুধু কিছু সংখ্যার খেলা নয়, এটা আমাদের সবার সম্মিলিত আর্থিক ভবিষ্যতের একটা প্রতিচ্ছবি, যা আমরা নিজেরাই তৈরি করছি।